সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। ঘটনা হইতেছে বান্দরবানে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম চিম্বুক পাহাড়। ওইখানে আদিবাসী একটা জনগোষ্ঠী থাকে যাদের নাম হচ্ছে ম্রো এক বচনে এবং মুরং বহু বচনে। এখন ঘটনা হইছে ওইখানে যে একটা গ্রুপ 5 স্টার হোটেল বানাইতে চায়, যার জন্য 20 একর জায়গা লাগবে। কিন্তু ওইখানে যে ম্রো জনগোষ্ঠী বসবাস করে তারা বলতেছে ওইখানে যদি কোনো পর্যটন কেন্দ্র নির্মাণ করা হয় সেক্ষেত্রে 1000 একর জমি বেহাত হবে, 5টা গ্রামের মানুষকে উচ্ছেদ করতে হবে, আর টোটালি এর প্রভাবে প্রায় 10,000 মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু এক মিনিট এত সব কিছুর পরে আপনার মনে প্রথমেই যে প্রশ্নটি আসতে পারে, আদিবাসী ম্রোরা যে এই জমির দাবি করতেছে এইটার মালিক কি তারা নিজেরাই? এইটার জন্য তাদের কাছে কি কোনো দলিল বা কাগজপত্র আছে? দ্বিতীয় প্রশ্ন, এরকম একটা হোটেল বানাইলে তাদের কি এমন ক্ষতি হয়ে যাবে যার জন্য ওরা এখন রাস্তায় নেমে নেমে বিক্ষোভ করতেছে? তৃতীয় প্রশ্ন, না আর কোনো প্রশ্ন নাই। চিম্বুক পাহাড়ে ম্রো জনগোষ্ঠীর বসবাস স্থলে এই হোটেল নির্মাণকে কেন্দ্র করে কি কি ঝামেলা হইতেছে এবং সেগুলো কেন হইতেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই জিনিসগুলোই ব্যাখ্যা করে বোঝাবো। তো চলুন শুরু করা যাক। আপনাকে যদি কখনো জিজ্ঞেস করা হয় একটা জমির মালিককে, সেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন? এইভাবে না, এইভাবে না। এজন্য আমাদেরকে যেতে হবে মুঘল আমলে। মুঘল আমলে যখন রাজা বাদশারা তাদের প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করত, তার জন্য তারা পুরো এরিয়াটাকে কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে নিত। ওই ছোট ভাগগুলাকে বলা হয় মৌজা। কয়েকটা মৌজা মিলে একটা পরগনা গঠিত হইতো। রাজস্ব আদায় ছাড়াও অন্য একটা কাজ বা উদ্দেশ্য এই জিনিসটা ফুলফিল করত। অর্থাৎ সেই মৌজার মধ্যে কোন জমির মালিক কে, তার নাম, তার পিতার নাম সহ আরো অনেকগুলো তথ্য মিলায় একটা ডেটাবেজের মতন গঠন করা হইতো। যে ডেটাবেসটাকে এখনকার দিনে আমরা বলি খতিয়ান বা পর্চা। একটা খতিয়ান কিংবা পর্চা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আপনি একটা জমির মালিক কে এবং তার পূর্বপুরুষের আমলে জমির মালিক কে ছিলেন সেগুলো আপনি যদি বের করতে চান, এরকম খতিয়ান বা ডেটাবেস নির্মাণের কাজ ইতিহাসে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে করা হয়েছে। এরকম বিখ্যাত একটা খতিয়ানের নাম হচ্ছে সিএস খতিয়ান, আরএস খতিয়ান এবং খুব রিসেন্টলি যেটা করা হয়েছে বিএস খতিয়ান। এই খতিয়ানগুলো দেখলে আপনার মনের মধ্যে সহজেই এই বোধটা আসবে যে মুঘলদের কাছ থেকে আমরা শুধুমাত্র মোগলাই পরোটাই পাই নাই, জমির হিসাব আসলে কিভাবে করা লাগবে কিংবা জমি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা মুঘল আমল থেকে কিন্তু পাইছি। এখন একটা সহজ সলিউশন আপনার মাথায় আসতে পারে যে এই যে আদিবাসী জনগোষ্ঠীরা তাদের জমির মালিকানা দাবি করতেছে, এইটা খতিয়ান দেখে বা সেই সংক্রান্ত দলিল দস্তাবেজ দেখে বের করে ফেললেই তো হয় যে এই জমির মালিক আসলে তারা নাকি অন্য কেউ। কিন্তু না 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 নোপ, এই জিনিসটা এতটা সহজ না। আদিবাসীদের ক্ষেত্রে কেসটা টোটালি আলাদা। ওরা ওদের পূর্বপুরুষের সময়কাল থেকে একটা সার্টেইন জায়গার মধ্যে বসবাস করে, কিন্তু ঐতিহাসিক কাল থেকেই দেখা যায় কেউ তাদেরকে তাদের সেই জমির মালিকানাটা নিশ্চিত করাইতে চায় না। এটা শুধুমাত্র কোনো পার্টিকুলার দেশের মধ্যেই সীমাবদ্ধ না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এরকম হয়ে থাকে। সো আদিবাসীদের জমির মালিকানাটা আসলে তাদের কিনা সেটা নিশ্চিত করার জন্য তৃতীয় একটা পক্ষকে এখানে বেশ বড় একটা ভূমিকা রাখতে হয়। সেই তৃতীয় পক্ষটা হচ্ছে জাতিসংঘ। তাছাড়াও জাতিসংঘের অধীনে একটা এজেন্সি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এই কাজটা করে থাকে। এই যে আপনারা যে জাতিসংঘকে আলতু ফালতু একটা অর্গানাইজেশন ভাবেন, বলেন যে ওরা নাকি কোনো কাজ করতে পারে না, কিছুই করে না ওরা, এতে আমার কতটা কষ্ট হয় জানেন না। আপনারা প্লিজ আমাকে এই ধরনের ছোটখাটো ব্যাপার নিয়ে কষ্ট দিবেন না। এমনিতেই আমাকে সারাদিন বেশ গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে চিন্তা করতে ব্যস্ত থাকতে হয়। গত কয়েকদিন ধরেই আমি একটা জিনিস নিয়ে চিন্তা করতেছি, বিটিএস। এই শব্দটার ফুল ফর্ম আসলে কি? আমি জানতাম তো বিহাইন্ড দ্য সিনস, কিন্তু এখন শুনি এটার ফুল ফর্ম নাকি অন্য কিছু। এটার জন্য খুব কষ্ট হয় আমার। জাতিসংঘ বা আইএলওর মতন অর্গানাইজেশনগুলো আপনার সামনে এসে বলবে, ভাই দেখেন আদিবাসীদের জমির মালিকানাটা ওদের নাকি আপনাদের, এটা আসলে ডিসাইড করার দায়িত্ব আপনার না, এখানে আমরা থার্ড পার্টি হিসেবে ডিসাইড করব এটার মালিকানা আসলে ওদের কিনা। তো জাতিসংঘ বা আইএলও এখানে কি বলতেছে সেটা এখন ব্যাখ্যা করা যায়। আইএলও এর ইন্ডিজিনাস এন্ড ট্রাইবাল পপুলেশন কনভেনশন 107 এর 11 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আদিবাসীরা ঐতিহ্যগতভাবে যে জমিতে থাকে সেখানে তাদের যৌথ বা ব্যক্তিগত মালিকানার অধিকার স্বীকার করতে হবে। আইএলও এই কনভেনশনটা কিন্তু বাংলাদেশ 1972 সালে র্যাটিফাই করছে। র্যাটিফাই করা মানে হইতেছে বাংলাদেশ বলছে, দেখেন ভাই আপনারা এই কনভেনশনটা দিচ্ছেন, এই ধারাটা বলছেন, আমরা এই ধারাটা মানব এবং সেই অনুযায়ী আমাদের দেশের মধ্যে কার্যক্রম পরিচালনা করব। ইউনাইটেড নেশনস ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনাস পিপল ইউএনডিআরআইপি এর 26 ধারায় বলা হয়েছে যেসব ভূমি, অঞ্চল বা প্রাকৃতিক সম্পদ আদিবাসীরা বংশগতভাবে ভোগ দখল করে আসছে তার উপর তাদের একটা অধিকার আছে। এর মানে হইতেছে আদিবাসীদের জমির উপরে দলিল বা কাগজপত্র না থাকলেও
ওরা যদি অ্যানসেস্ট্রাল ভাবে অর্থাৎ তাদের পূর্বপুরুষের সময়কাল থেকে সেই জমিটা ভোগ দখল করে আসে, সেই প্রাকৃতিক সম্পদটা ভোগ দখল করে আসে, তাদের উপরে অবশ্যই তাদের একটা অধিকার থাকবে এবং সেটা রাষ্ট্রকে অবশ্যই স্বীকার করতে হবে। এই ল্যান্ড বা জমিগুলোকে এক কথায় বলা হয় হচ্ছে অ্যানসেস্ট্রাল ল্যান্ড, অর্থাৎ যেই সব জমি জমা মানুষ তার পূর্বপুরুষের কাছ থেকে পেয়ে আসে। কিন্তু অধিকাংশ দেশের মধ্যেই দেখা যায় এই জমিগুলা আসলে তাদের নাকি এটা কারোর অধিকারেই না, এটা নিয়ে বেশ বাকবিতণ্ডা তৈরি হয়। সাধারণত যেই সব জমি কারো মালিকানায় নয় বলে ধরা হয় তাদেরকে একটা ল্যাটিন নামে ডাকা হয়, সেটা হচ্ছে টেরা নুলিয়াস বা ইংরেজিতে বলা হয় নোবডিস ল্যান্ড। তার মানে ইউনাইটেড নেশনস আর আইএলও আপনাকে বলতেছে আদিবাসীরা যেহেতু ওই জায়গার মধ্যে থাকতেছে সেহেতু তার মালিকানা দাবি করতে তাদের কাছে যে জমির কাগজপত্র বা দলিল থাকাই লাগবে, ব্যাপারটা এরকম না। এটা ছাড়াও তারা সেই জমির মালিকানা দাবি করতে পারে। এখন ইন্টারন্যাশনাল কনভেনশন সব বাদ দেন, আসেন এখন দেখি বাংলাদেশের ভূমি আইনে এই ব্যাপারে কি বলা আছে। বাংলাদেশ ভূমি নীতি 2020 যেটাই কিছুদিন আগেই প্রপোজ করা হয়েছে, তার 112(5) ধারায় বলা হয়েছে আদিবাসীদের জমি জোরপূর্বক দখল করা যাবে না। অর্থাৎ আদিবাসীরা যে জমির মধ্যে পূর্বপুরুষের সময়কাল থেকে থাকতেছে, বাংলাদেশের ভূমি আইনও বলছে আপনি সেখানে জোরপূর্বক ভূমি দখল করতে পারবেন না। যদিও এই নীতির 111 ধারায় বলা হয়েছে যদি পাবলিক ইন্টারেস্টের জন্য জরুরি কিছু দেখা দেয় সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট কমিশনারের অনুমোদন নিয়ে আপনি সেখানে অগ্রসর হইতে পারবেন। এই কারণে দেখবেন শিকদার গ্রুপ কিন্তু বারবারে বলতেছে ওরা জেলা পরিষদকে 8% শেয়ার দিয়ে জায়গাটা ওরা লিজ নিছে 5 স্টার হোটেলের জন্য। এখন এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে যে রাষ্ট্রের কিন্তু অনেক সময় দরকার হয় ওই এরিয়াগুলোতে পাবলিক ইন্টারেস্টের জন্য কোনো স্থাপনা নির্মাণ করা কিংবা এরকম কোনো পর্যটন কেন্দ্র নির্মাণ করা। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গাইডলাইনটা আসলে কি, ওই জায়গাটাতে ইউএন আসলে আপনাকে কি বলছে যে আপনাকে কোন কোন ক্রাইটেরিয়া মেইনটেইন করতে হবে আপনি ওই জায়গাতে যদি ন্যাশনাল ইন্টারেস্টের জন্য কোনো কিছু নির্মাণ করতে যান যেখানে হয়তো জনগণের ভালো হবে। এইটার জন্য যে একটা কনসেপ্ট তারা দাঁড় করাইছে সেটা হচ্ছে ফ্রি প্রায়র এন্ড ইনফর্মড কনসেন্ট FPIC। এটার আন্ডারে ওরা একটা ম্যানুয়াল দাঁড় করাইছে, যে ম্যানুয়ালটা এই প্রজেক্ট প্র্যাকটিশনার যারা থাকবে ওরা দেখে দেখে ঠিক করবে যে আদিবাসীদের এরিয়াতে আপনি যদি কোনো প্রজেক্ট করতে যান সেক্ষেত্রে আপনাকে আসলে কিভাবে অগ্রসর হইতে হবে তার একটা গাইডলাইন তারা দিছে। এইটার 6টা স্টেপ আছে। স্টেপ 1, আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি যে এরিয়ায় কাজ করতে চান, কোনো স্থাপনা নির্মাণ করতে যান, কোনো প্রজেক্ট নামাইতে যান, সেখানে আদিবাসী আসলে কারা কারা থাকে, সেই জনগোষ্ঠীর বাসিন্দা আসলে কারা কারা, এবং আপনাকে তার মধ্য থেকে তাদের কিছু রিপ্রেজেন্টেটিভ বা গ্রামে যেরকম সর্দার থাকে ওরকম কয়েকজন সর্দারকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করতে হবে। স্টেপ 2, আপনাকে ওই এরিয়ার একটা জিওগ্রাফিক আর ডেমোগ্রাফিক ম্যাপিং করতে হবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে ওই জায়গার ভৌগোলিক অবস্থানটা কোন জায়গায়, ওইখানের ক্লাইমেটোলজিটা কিরকম, আবহাওয়াটা কিরকম, ওইখানে পাহাড় আছে কিনা, পাহাড়ের মধ্যে ঝর্ণা আছে কিনা, পানির উৎসগুলো কোন কোন জায়গায় অবস্থিত, জনসংখ্যা কত বেশি, কতজন মানুষ থাকে, কোন উপজাতির কতজন একটা এরিয়ার মধ্যে বসবাস করতেছে, মাল্টিপল উপজাতি কি বসবাস করতেছে নাকি একটা কাইন্ডের একটা গোত্রের উপজাতি বসবাস করতেছে, এইরকম ইনফরমেশন গুলো আপনাকে কালেক্ট করতে হবে। এই ইনফরমেশন গুলো কিন্তু শুধুমাত্র আপনার প্রজেক্টের কাজেই যে লাগবে এরকম না, পরবর্তীতে ন্যাশনাল ডেটাবেসের মধ্যেও কিন্তু আপনি যদি এই তথ্যগুলা বা ডেটাগুলাকে ফ্রি করে দেন এটা কিন্তু পরবর্তী অনেকগুলো প্রজেক্টের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্টেপ 3 হচ্ছে আপনি ওদের সাথে একটা পার্টিসিপেটরি বা অংশগ্রহণমূলক ডিসকাশনের মধ্যে যাবেন, তাদের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন, আপনাদের ফিডব্যাক তাদের কাছে দিবেন, তাদেরকে পুরো প্রজেক্টটা সম্পর্কে বুঝায় বলবেন। এন্ড এটা হবে ইটারেটিভ, অর্থাৎ একবার করেই শেষ হবে না, আপনি একবার বলবেন তাদের কাছ থেকে শুনবেন, আবার আপনি বলবেন, আবার তাদের কাছ থেকে শুনবেন। এইভাবে একটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছতা বজায় থাকে যাতে করে এই প্রজেক্টটা সম্পর্কে বা প্রজেক্টটার ফলশ্রুতিতে তাদের কি উপকার হইতে যাইতেছে এবং আপনাদের কি কি লক্ষ্য সেই ব্যাপারগুলো আপনি তাদেরকে পরিষ্কার করে বুঝাইতে পারবেন। এবং এতে করে যেহেতু তারাও অংশগ্রহণ করতেছে এই প্রজেক্টের ফুল বেনিফিটটা কিন্তু আপনি নিজেও প্রজেক্ট করতে গেলে তুলতে পারবেন। স্টেপ 4, এখন আপনাকে তাদের কাছ থেকে কনসেন্ট বা তাদের অনুমতি নিতে হবে, তাদের কাছে যে জিজ্ঞেস করতে হবে এই প্রজেক্টটা করার ক্ষেত্রে তাদের অনুমতিটা আছে কিনা, এবং তাদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে এবং এটাকে একটা ফিডব্যাক এন্ড কমপ্লেইন্ট মেকানিজমের মধ্যে আনতে হবে। যদি তাদের কোনো অভিযোগ থাকে অভিযোগটা কি এবং সেই অভিযোগটা আসলে কোনো কনস্ট্রাকটিভ অভিযোগ কিনা এবং আপনার প্রজেক্টের মধ্যে কোন কোন চেঞ্জ আনলে তারা তাদের এই অভিযোগগুলো থেকে সরে আসবে সেই ব্যাপারটাই কিন্তু আপনাকে এই স্টেপে এনশিওর করতে হবে। স্টেপ 5, আপনাকে এখন একটা অংশগ্রহণমূলক মনিটরিং এর আওতায় নিয়ে আসতে হবে পুরো প্রজেক্টটাকে, যেখানে ওদেরও কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে, আপনাদেরও কিছু রিপ্রেজেন্টেটিভ থাকবে এবং পুরো প্রজেক্ট একটা মনিটরিং এর মাধ্যমে দুই পক্ষেরই চাওয়া পাওয়াটা মেটানো হবে। স্টেপ 6, আপনারা যে এই এতক্ষণ ধরে পার্টিসিপেটরি মনিটরিং করলেন, সবার ফিডব্যাক নিলেন, এর থেকে আপনি আসলে ওই ডেমোগ্রাফিতে ওই আদিবাসীদের সম্পর্কে ঠিক ওই জায়গাটাতে কি কি জানতে পারলেন, আপনাদের কি কি লেসন্স লার্নড হইলো, সেই লেসন্স গুলো আপনার একটা ডকুমেন্ট আকারে রাখবেন যাতে পরবর্তী কোনো প্রজেক্ট করতে গেলে অন্যরা এটা থেকে বিভিন্ন রকমের সাহায্য নিতে পারে।
এত এত ধারা আর স্টেপস পড়তে পড়তে আমার মনে পড়ে গেল আমি একসময় আমার বিশ্বাসঘাতকদেরকে 420 ধারায় শাস্তি দিতাম, কিন্তু আফসোস আজকে আপনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আমি আইএলওর লোগোর জায়গায় ইউনিসেফের লোগো আপনাকে দেখাইছি, কিন্তু আপনি আমাকে কিচ্ছু বলেন নাই। আপনি এই ভুলটা ধরতে পারেন নাই, কারণ আপনি মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতেছিলেন না। আর এই জন্য অবশ্যই 420 ধারায় আপনাকে শাস্তি পেতে হবে। এখন মনে করেন একটা সার্টেন জায়গাতে যেখানে আদিবাসীরা থাকে সেখানে যদি বেশি বেশি পর্যটক যাওয়া শুরু করে বা সেখানে একটা ইন্ডিজিনাস ট্যুরিজম তৈরি হয় বা আদিবাসী পর্যটন তৈরি হয়, সেক্ষেত্রে কিছু সুবিধা যেরকম আছে তেমনি কিছু অসুবিধাও আছে। আমরা এখন অস্ট্রেলিয়া এবং ইস্ট আফ্রিকার কিছু কেস স্টাডি অ্যানালাইসিস করব, যার মাধ্যমে আমি এই সুবিধার অসুবিধাগুলো আপনাদের সামনে বলবো। সুবিধাগুলোর মধ্যে 1 নম্বরে আছে সেই জায়গায় বেশ ভালো রকমের এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়, অর্থাৎ এই যে একটা ট্যুরিজম স্পট এখানে তৈরি হইতেছে, নতুন নতুন কাজের সুযোগ এখানে কিন্তু তৈরি হবে। টুরিস্টরা আসবে, তাদের খাওয়া দাওয়ার দরকার হবে, তাদের বিভিন্ন প্রয়োজন থাকে, সেই প্রয়োজনগুলোতে কিন্তু আদিবাসীদের যেই লোকরা আছে তারা এমপ্লয়েড হইতে পারে। যেমন মনে করেন আদিবাসীদের কেউ একজন টুরিস্টদের জন্য একটা খাওয়ার দোকান দিল, এই দোকানটা কিন্তু সে দিতে পারতো না যদি সেখানে কোনো টুরিস্ট স্পট না থাকতো। এইভাবে তাদের এখানে কিন্তু বেশ বিচিত্র ধরনের কিছু এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি হয়, তাদের মধ্যে যে বেকারত্বটা ছিল সেটা ঘোচানোর একটা সুযোগ তৈরি হয়। এইটা একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা যেটা, টুরিস্ট স্পটটা তৈরি হয়ে গেলে সেখানে স্কুল, মেডিকেল ফ্যাসিলিটিস কিংবা ওয়াটার রিসোর্সের সুবিধা, অর্থাৎ সেখানে পানি নিষ্কাশন ব্যবস্থা কিংবা পানি সাপ্লাইয়ের ব্যবস্থা, এগুলো খুব তাড়াতাড়ি হয়। তার কারণ টুরিস্টরা এখানে যাওয়ার কারণে বেশ ডিমান্ড নিয়ে তারা যায় এবং ওই এলাকাগুলোতে এই সুবিধাগুলো যখন আসে সেটা কিন্তু আদিবাসীদের কাছেও পৌঁছায়। টুরিস্টরা সেখানে না গেলে হয়তো এত তাড়াতাড়ি তাদের সেই এরিয়াটা ডেভেলপড হইতো না। একটা ইন্ডিজিনাস ট্যুরিজমের মধ্যে এই সুবিধাগুলোকে কিন্তু অনেক বেশি হাইলাইট করা হয়। এখন আসে অসুবিধার মধ্যে। অসুবিধাগুলোর মধ্যে প্রথম যে অসুবিধাটা, এই পর্যটন কেন্দ্রগুলো বানাইতে গেলে আদিবাসীদের অনেককেই তাদের বাপদাদার ভিটা থেকে কিন্তু উচ্ছেদ করতে হয়। এটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশেই না, মনোদের ক্ষেত্রে আপনারা দেখছেন যে ওরা আশঙ্কা করতেছে 5টা গ্রামের মনোদেরকে এখান থেকে উচ্ছেদ করা হইতে পারে। এটা কিন্তু অন্যান্য দেশেও হয়। যেমন ধরেন তানজানিয়ার মাসাই, ভারতের বাইগা, থাইল্যান্ডের হুমং, কেনিয়ার সেঙ্গোয়ার, বতসোয়ানার সান, শ্রীলঙ্কার ওয়ানিয়ালা এত্তো, এইরকম অনেক আদিবাসীদেরকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে কিন্তু তাদের জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। দ্বিতীয় যে অসুবিধাটা সেটা হচ্ছে পরিবেশের অনেক বেশি পরিমাণে ক্ষতি হয়। আপনারা সবাই বাঙালিদের স্বভাব সম্পর্কে খুব ভালোভাবে অবহিত আছেন। বাঙালি যেসব জায়গাতেই যায় ওই জায়গাটার মধ্যে নিজের আনন্দ ফুর্তিত করে আসবেই, সাথে ওই জায়গাটার মধ্যে যে সৌন্দর্যটা ছিল সেটাকে নষ্ট করে দিয়ে আসবে। কক্সবাজার সি বিচের অবস্থাটা আপনি খেয়াল করেন, যে কোনো জায়গাতে কোনো দুর্ভেদ্য জায়গা যেটা হয়তো ট্রাভেল ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে এটার সৌন্দর্যের কথা, মানুষজন কিন্তু সেখানে বেশি বেশি পরিমাণে যে ইচ্ছা মতন প্লাস্টিক ফেলাইছে এন্ড জায়গাটার ন্যাচারাল যে সৌন্দর্যটা ছিল সেটা নষ্ট করে দিয়ে আসছে। এইভাবে পরিবেশেরও কিন্তু একটা ক্ষতি সাধিত হয়। তৃতীয় যে অসুবিধাটা সেটাকে বলা হয় কালচারাল ডিগ্রেডেশন। আপনারা জানেন যে আদিবাসীরা কিন্তু একটা সার্টেন লাইফস্টাইলে অভ্যস্ত। এখন টুরিস্টরা কিন্তু পুরো দেশ থেকে আসে কিংবা বিদেশ থেকে আসে, তাদের লাইফস্টাইল কিন্তু আদিবাসীদের লাইফস্টাইলের সঙ্গে মিলবে না। আদিবাসীরা তাদের সেই বাপদাদার আমল থেকে একই লাইফস্টাইল ফলো করতেছে। হয়তো সেখানে যে মা আছেন তিনি একটা সার্টেন জায়গা থেকে প্রত্যেক দিন পানি নিয়ে আসেন, তাদের যে জুম বাগানগুলো আছে সেখানে হয়তো আম, পেঁপে, কলা, বিভিন্ন ধরনের ফল ফলাদি চাষ হয়, সেখানে তারা কৃষি কাজ করে। তারা একটা এরকম ভাবে তাদের কালচার অনুযায়ী তাদের গান আছে, তাদের নাচ আছে, এই সবকিছু নিয়ে তাদের একটা আলাদা জগৎ থাকে। যখন টুরিস্টরা ওইখানে যায় এই জগৎটা কিন্তু নষ্ট হয় এবং টুরিস্টদের সাথে একটা সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের কালচারের যে স্বকীয়তাটা ছিল সেই স্বকীয়তাটা নষ্ট হইতে পারে। এইটার অপোজিও কিন্তু লজিক আছে, সেটা হচ্ছে যদি টুরিস্টরা না যায় সেক্ষেত্রে কিন্তু তাদের কালচারটা সম্পর্কে আমরা জানতে পারতেছি না। টুরিস্টরা যে কিন্তু দেখাইতেছে এই যে দেখেন ওদের কালচার এরকম, ওদের নাচটা এরকম, ওদের গানটা এরকম, এর মাধ্যমে কিন্তু আমরা তাদের কালচারটা সম্পর্কে অনেক বেশি পরিমাণে জানতে পারি। সো এইটার কিন্তু পাল্টাপাল্টি লজিক আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখার পরে আপনারা আর কারোর সাথে কোনো বিশ্বাসঘাতকতা করবেন না, আমার সাথেও না, আদিবাসীদের সাথেও না। আর আপনি যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের থেকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। জীবনে কখনো কোনো কাজ অর্ধেক করে ফেলে রাখবেন না। যখন সাবস্ক্রাইবই করছেন তার পাশের বেল আইকনটিও প্রেস করে দিবেন। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি, তবে এই রবিবার বিকেল 5টায় আত্মকথনের একটা এপিসোড আসবে যেটা সাধারণ বুধবারের এপিসোড থেকে ভিন্ন। সবাইকে সেই এপিসোড দেখার আমন্ত্রণ রইল এবং পরবর্তী বুধবার বিকেল 5টায় ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।